السلام عليكم ورحمة الله. ফারজানা গ্রুপে SMS দেন তো। দেখেন, যেহেতু আমাদের সময় হাতে খুবই কম, সেহেতু আমাদের ক্লাসগুলো এখন থেকে একটু লং হবে এবং ক্লাসের সংখ্যা বৃদ্ধি পাবে। ক্লাসের সংখ্যা বৃদ্ধি পাবে এবং ক্লাসটা লং হবে। এই জন্য আপনারা যেহেতু সময় কম, খুব অ্যাক্টিভ হয়ে যান। এই বার কাউন্সিল যেন আপনাদের আর না ডাকে, আর আপনারাও যেন বার কাউন্সিলের দিকে না যান। আচ্ছা, আপনাদের পড়ালেখার অগ্রগতি সম্পর্কে বলেন দেখি, কার কি অবস্থা, কে কতটুকু পড়েন। ফারজানা লিমন, আপনার কি অবস্থা? দিনের সময়, জি স্যার, আমি দিনের সময় পাই না। সংসারের কাজ থাকে, বাচ্চা আছে দুইটা। তো আমি রাত্রেবেলা ওদের ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে প্রায় পড়তে বসি। 2-3 ঘন্টা মানে টানা পড়ি, মাঝে মাঝে মানে ওই 3টা-4টা পর্যন্ত রাত পড়ি। যখন পড়বেন তখন ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে রাখবেন। আমার পরিবারের অনেক সদস্য আছে, পড়ার সময় ডিস্টার্ব করবে, বলবে এত রাতে কি করতেছেন। না, ডিস্টার্ব করে না কেউ। আচ্ছা, আর শিলার কি অবস্থা? আমি পড়ি, এত পড়ি না। এত পড়তে হবে তো। আপনি তো ভালো ক্লায়েন্ট ডিলিং করতে পারেন, কিন্তু অ্যাডভোকেট না হলে তো ক্লায়েন্ট ডিলিং করে লাভ নেই। সময় যেহেতু কম আছে, সেহেতু অ্যাডভোকেট হইতে হবে। মুক্তা, আপনার কি অবস্থা? হ্যাঁ, যে আবার একটু ঝামেলার কারণে পড়াটা একটু পিছিয়ে গেছে, কিন্তু আবার স্টার্ট করবো। সোম মঙ্গলবার থেকে আবার স্টার্ট করবো ভালো মতো। আপনি তো ধরা চলে যে অ্যাডভোকেটদের মতোই মোটামুটি প্র্যাকটিস করেন। এখন যে সময় আছে, এই সময়ে আর লেট করা যাবে না। লেট না করে
অন্তত লাইসেন্স নেন, লাইসেন্স নিয়ে আপনি সরাসরি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করবেন। ঠিক আছে। আর সুপ্রিম কোর্টের লাইসেন্স আপনি পরবর্তীতে পেয়ে যাবেন। নরিনাপুর কি অবস্থা? জি ভাইয়া চলতেছে, মাঝে মধ্যে মনে হয় মুখস্থ করতে পারতেছি না, এরকম হয়। শোনেন, আইন মুখস্থের জিনিস না, আইন গল্পে গল্পে পড়ার জিনিস। আইন আরেকজনের সাথে শেয়ার করে পড়ার জিনিস। আপনি কি পড়তেছেন, কিভাবে পড়তেছেন, কতটুকু পড়তেছেন, বা অন্যরা কিভাবে পড়তেছে, এইভাবে একটু আলোচনা করবেন, পড়বেন, গল্প করবেন, পড়বেন, একজনের সাথে ফোনে কথা বললেন। এবার আপনার বন্ধু যদি হয় ভ্যান চালক, সে বলবে যে আপনার ওই আজকে টায়ারে হাওয়া ছিল না, টিউব পাস্ট হয়ে গেছিল, এই ধরনের গল্প করবে। আবার যদি আপনার বন্ধু যদি হয় একজন বার কাউন্সিলের পরীক্ষার্থী, সে কিন্তু আপনার সাথে এই আজকে এছাড়া পড়েছি রে, উদাহরণ মনে থাকতেছে না, এই ধরনের গল্প আসবে। সেজন্য এই বার কাউন্সিলের পরীক্ষার আগ পর্যন্ত বন্ধু বান্ধব এবং অন্যান্য সকল বিষয়ে সিনসিয়ার হবেন, এবং কারোর সাথে যদি দুইটা কথাও হয় যেন সেটা পড়ালেখার রিলেটেডই হয়। আচ্ছা ভাইয়া। হ্যাঁ, আর বাকি যারা আছেন আশা করি তাদের কয়েকজনকে নিয়ে আমি অলরেডি আশাবাদী, আশা করি তাদের সমস্যা হবে না। আপনাদের যাদের শুনেছি আপনাদেরও সমস্যা হবে না। তারপরে আপনাদের প্রতি আমার বা অন্যান্য সবার প্রতি আমার কেয়ার আছে। যেমন রুহুল আশা করি ও পাস করবে, মিরাজ পাস করবে, তারপরে ফারজান আলী, মুক্তা, শিলা, নরিন, আপনারা সবাই পাস করবেন। শারমিন পাস করবে, শারমিনের প্রত্যেকটা পরীক্ষাও ভালো নাম্বার পাই। তারপরে মিম আছে আমাদের, মিম শিখতেছে আমাদের সাথে থেকে, ইনশাল্লাহ সবাই ভালো করবেন। বার কাউন্সিল পাস করা খুবই সহজ, বুঝছেন? আমি পিলির জন্য পড়েছিলাম 15 দিন, আর রিটেনের জন্য পড়েছিলাম 7 থেকে 8 দিন মতো। আপনারা অনেকেই হয়তো মনে করতে পারেন স্যার হয়তো গল্প দিচ্ছে, কিন্তু মোটেই না। এই বার কাউন্সিলের পরীক্ষার আগে আমি জুডিশিয়ারির ভাইভা দিয়ে আসছি, তখন মোটামুটি আমার প্রস্তুতি, ধরেন যে আমি অনার্স লাইফে আইনের সব প্রস্তুতি আমার শেষ, তো তখন আমার আর পড়ার আমার মনে হয় না যে আমার কোনো কিছু ছিল, এই জন্য আমার সময় লাগে নাই। এখন আপনাদের যে সময় আছে, আপনারা আগামী 1 মাসের মধ্যে সব শেষ করেন, পরবর্তী 10 দিন 15 দিন যে কয়দিন সময় পাবেন মনে হবে যে আপনাদের পড়ার কোনো কিছু নাই, সবই পারেন, সবই পারেন। সো এটা অসম্ভব কোনো কিছু না, পাইতে হবে মাত্র 50 নাম্বার। 50 নাম্বার খুব বেশি কঠিন না পাওয়া, ইজিলি সুন্দর করে শুধুমাত্র সিস্টেমেটিক ওয়েতে যদি আপনারা পড়ে যান ইজিলি পেয়ে যাবেন। আচ্ছা, আমি আজকে এই যে 75 ধারা থেকে 86 ধারা এইটা পড়ায় আজকে ক্লাস শেষ করব। দেখেন, গ্রেপ্তারি পরোয়ানা, ফর্মস অফ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, গ্রেপ্তারি পরোয়ানা। এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন আদালত, গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন আদালত। এটা লিখিত হইতে হবে এবং উপযুক্ত কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত এবং সিলযুক্ত হইতে হবে। যতক্ষণ পর্যন্ত না এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হবে বা আদালত কর্তৃক বাতিল হবে, ততক্ষণ পর্যন্ত এটি বলবৎ থাকবে। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে যে এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হওয়া এবং এই ইস্যুকৃত আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করা। তাহলে প্রথম যে পয়েন্টটা আমি বললাম যে আপনার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হওয়া, আপনারা এখানে যারা আছেন যে কোনো একজন আমাকে বলেন তো যে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হওয়া বলতে কি বুঝেন?
বলেন সাধারণ সেন্সে কি মনে হয় যে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হওয়া বলতে কি বোঝে? আমি একটু সহজ করে দিই। গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয় কেন? কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য, অ্যারেস্ট করার জন্য। তাহলে যখন গ্রেপ্তারি পরোয়ানা যখন আপনার কাউকে অ্যারেস্ট করার জন্য দিবে, তখন আপনার এটা ওই যাকে অ্যারেস্ট করার জন্য দিবে তাকে অ্যারেস্ট করা মানেই কি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হওয়া। তাকে গ্রেপ্তার করা মানেই কার্যকর হয়ে যাওয়া। তাহলে এখানে আপনারা ইজিলি বলতে পারতেছেন যে যখন কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যাবে, এই গ্রেপ্তারি পরোয়ানা তখনই যাবে যখন কার্যকর হবে যখন এই যার বিরুদ্ধে বা যাকে গ্রেপ্তার করার জন্য পরোয়ানা ইস্যু করা হয়েছে তাকে গ্রেপ্তার করা মানেই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হওয়া। আবার ধরেন যে ব্যক্তির গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে সেই ব্যক্তি কি করল, তাকে অ্যারেস্ট করার আগেই আপনার সেই ব্যক্তি আদালতে হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলছে যে বিজ্ঞ আদালত, আমি আত্মসমর্পণ করেছি, আমাকে জামিন দেন, আমি পালাবো না, আমি দেশ ছেড়ে যাব না, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি বিজ্ঞ আদালতে হাজির হয়েছি। তখন বিজ্ঞ আদালত যদি তার বিবেচনামূলক ক্ষমতা দ্বারা যদি আপনার কি করে এই জামিন মঞ্জুর করে, তখন আদালত অনেক সময় বেশি সবসময় কী করবে, তখন মঞ্জুর করলে এই যে গ্রেপ্তারি পরোয়ানাটা ইস্যু করা ছিল ওই গ্রেপ্তারি পরোয়ানা ফেরতের জন্য কি করবে, আদেশ দিবে। তাহলে আদালত কর্তৃক আবার গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করে দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা আপনার দুইভাবে কী হবে, বলবৎ থাকবে বা বাতিল হয়ে যাবে। যে যতক্ষণ পর্যন্ত না এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হবে আর যতক্ষণ পর্যন্ত না এই গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করা হবে ততক্ষণ পর্যন্ত এটা বলবৎ থাকবে। ক্লিয়ার হয়েছেন? বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। শুধু মনে হয় ফারজানাই বুঝে, বাকিগুলো যারা আছে তারা বুঝে না। না স্যার, সবাই বুঝে, সবাই মানে বুঝে আর প্রয়োজন মনে করে। রুহুল কিছু বললে? ভাই বললাম আর একবার একটু বলেন। আচ্ছা, মানে যতবার বলতে বলবা ততবার বলবো, ঠিক আছে? কিন্তু না বুঝে চলে যাওয়ার কোনো কারণ নাই, বা সামনে আমাকে আগাইতে বলবা না না বুঝার পরে, ঠিক আছে? না বুঝলে যেই না বুঝেন আমাকে প্রশ্ন করবেন। ধরেন একজন এই যে মিরাজকে ধরেন গ্রেপ্তার করার জন্য আদালত কি করছে, গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছে। যখন এই মিরাজকে গ্রেপ্তার করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করলো, তারপরে যখন মিরাজকে গ্রেপ্তার করবে তখন গ্রেপ্তারি যে পরোয়ানাটা ছিল ওই একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য একটা গ্রেপ্তার পরোয়ানাই জারি করা হচ্ছে। যখন গ্রেপ্তার করা হচ্ছে তখন সেটা তো কার্যকর হয়ে গেছে। যখন কার্যকর হয়ে গেছে সেটা তাহলে আর এর কোনো বলবৎযোগ্যতা আর নেই পরবর্তীতে। মানে ওই গ্রেপ্তারি পরোয়ানা তখনই ওইটাই শেষ, ওইখানেই শেষ, গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই শেষ। আবার যদি বিচারক যদি আপনার গ্রেপ্তারি পরোয়ানা কি করে ফেরত নেয় বা বাতিল করে, তাহলে গ্রেপ্তারি পরোয়ানা তাহলে আর বহাল থাকলো না। এই দুইটার মধ্যবর্তী সময়ে যেমন ধরেন গ্রেপ্তারি পরোয়ানা আপনার জারি হয়ে আছে কিন্তু মিরাজ গ্রেপ্তার হয়নি, ওইভাবেই আছে, তাহলে গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ আছে। আবার আদালত যদি গ্রেপ্তারি পরোয়ানা যদি বাতিল না করে, তাহলে বাতিল না করা পর্যন্ত কি আছে, গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ আছে। এইটাই হচ্ছে মূল কথা। হ্যাঁ, এবার চলে যাব আমরা। দেখেন যে প্রিজাইডিং অফিসার বা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ এর সদস্য কি করবেন, গ্রেপ্তারি পরোয়ানাতে তার স্বাক্ষর থাকতে হবে,
এখন সমনে কার স্বাক্ষর থাকবে আর গ্রেপ্তারি পরোয়ানাতে কার স্বাক্ষর থাকবে, এইটা আপনারা কি করবেন, একটু পার্থক্য করবেন। এই আপনার গ্রেপ্তারি পরোয়ানাতে স্বাক্ষর করবেন প্রিজাইডিং অফিসার, ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী, আর সমনে স্বাক্ষর করবেন প্রিজাইডিং অফিসার আর সুপ্রিম কোর্টের অফিসার। তাহলে দুইটার মধ্যে আমরা একটা পার্থক্য পাইলাম। আর এই যে আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন কে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন পুলিশ অফিসার অথবা অন্য কোনো ব্যক্তি যার উপর আদালত কর্তৃক ক্ষমতা অর্পণ করা হয়েছে। এইবার আমরা ৭৬ ধারাতে চলে যাব। আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারে। অনেক সময় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে না, এই গ্রেপ্তার করার পরে যদি আপনার সিলি ম্যাটার হয়, আদালত গ্রেপ্তারি পরোয়ানার সাথে এরূপ নির্দেশ দিতে পারেন যে আদালত কর্তৃক নির্ধারিত জামানত বা জামিনদার উকিল নির্দিষ্ট দিনে বা সময়ে হাজির হয়ে একটি মুচলেখা সম্পাদন করলে পরোয়ানা জারিকৃত অফিসার উক্ত জামিন গ্রহণ করবেন এবং গ্রেপ্তার হতে মুক্তি দিবেন। মানে যদি সিলি ম্যাটার হয়, জামিনযোগ্য হয় বা কিছু কিছু অপরাধ আছে, এই অপরাধের ক্ষেত্রে এই ৭৬ ধারাতে আপনার কি করে জামানত গ্রহণ করে বা বন্ড নিয়ে কি করে এই যাকে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা যায় তাকে মুক্তি দিয়ে দেয়। হ্যাঁ, এবার আমরা ৭৭ ধারাতে চলে যাব। ৭৬ ধারাটা মোটামুটি একবার পড়বেন, গুরুত্বপূর্ণ না। যার মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, আমরা একটু আগে বললাম না যে পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি যার প্রতি ক্ষমতা দেওয়া হয়েছে, ৭৭ ধারা থেকে এইটুকুই পড়বেন। তারপরে চলে যাব আমরা ৭৮ ধারাতে। জমির মালিক, কৃষক বা ম্যানেজার প্রভৃতির উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি। এই যে জমির মালিক আছে না, তারপরে আপনার কৃষক আছে, ম্যানেজার আছে, এই ধরনের ব্যক্তির উপর যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তাহলে সেক্ষেত্রে এক্সিকিউট করবে কে? এই যে আপনার জমির মালিক, কৃষক এবং ম্যানেজার, এদের প্রতি আপনার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন, আপনার এইগুলো জারি করতে পারবেন। এখন এইখানে শুধুমাত্র একজন ব্যক্তির নামই বলা আছে, সে হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এর নিচে একটা দাগ দেন, সেটা আমার নোটে হোক অথবা আপনার বইয়ে হোক, কারণ এইখান থেকে একটা প্রশ্ন হওয়ার একটা দারুণ সম্ভাবনা আছে। এই যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, এই যে কৃষক, জমির মালিক আর ম্যানেজার যদি হয়, তারপরে চলে যাবেন ৭৯-তে। অন্য পুলিশ অফিসার কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করুন। কোনো পুলিশ অফিসার যদি তার নিকট অর্পিত গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ অপর কোনো পুলিশ অফিসার বরাবর অর্পণ করে, তাহলে যিনি গ্রেপ্তারি পরোয়ানার উপর উক্ত আপনার পুলিশ অফিসারের নাম পৃষ্ঠাঙ্কন করবেন বা করেন, এক্ষেত্রে উক্ত পুলিশ অফিসার সেটি কার্যকর করতে পারবেন। মানে এক ম্যাজিস্ট্রেট কর্তৃক আরেক ম্যাজিস্ট্রেটের উপর আপনার গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার জন্য অনুরোধ করতে পারে। ৮০ ধারাতে চলে যান। এগুলো আপনার জাস্ট ৭৯ একবার রিডিং করবেন, গুরুত্বপূর্ণ না। আর ৭৮ ধারা থেকে আপনারা কি বললাম যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে, ওর নিচে একটা দাগ দিয়ে রাখবেন। গ্রেপ্তারের সারমর্ম জ্ঞাপন। যে ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে তাকে গ্রেপ্তারের সারমর্ম জানাইতে হবে এবং উক্ত ব্যক্তি যদি গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চায় তাহলে তাকে দেখাইতে হবে। ৮০ ধারাতে কি বলতেছে আপনার,
তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে। যেমন ধরেন রুহুলকে পুলিশ আসছে গ্রেপ্তার করতে, সে আইনের স্টুডেন্ট, এবং তাকে যখন গ্রেপ্তার করতে আসছে সে অ্যাজ এ ল স্টুডেন্ট, সেক্ষেত্রে তার কিন্তু প্রশ্নের ধরন সাধারণ ব্যক্তির মতো হবে না। তখন এই 80 ধারা রেফার করে আপনার এই রুহুল বলতে পারে যে আপনি যে আমাকে গ্রেপ্তার করতে আসছেন, কেন গ্রেপ্তার করতে আসছেন, আর আপনার গ্রেপ্তারি পরোয়ানা কোথায়, বা আমি যদি কোনো আমলযোগ্য অপরাধ করে থাকি তাহলে সেই আমার বিরুদ্ধে অভিযোগপত্র কোথায়, আমার বিরুদ্ধে অভিযোগ করেছে কে, আর আমি কোন ধরনের আমলযোগ্য অপরাধ করেছি যে আমাকে গ্রেপ্তার করতে আসছেন। এখন ধরেন আমল অযোগ্য যদি অপরাধ হয় তাহলে গ্রেপ্তারি পরোয়ানা লাগে, আর যদি আমলযোগ্য অপরাধ হয় তাহলে তো আর গ্রেপ্তারি পরোয়ানা লাগতেছে না, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করতে পারবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, পুলিশ যদি এই কথা বলে যে আপনি তো আমলযোগ্য অপরাধ করেছেন, এই জন্য আপনাকে গ্রেপ্তার করতে আসছি, আপনার ওয়ারেন্ট নাই, তখন আপনি বলবেন যে আমি কোন ধরনের আমলযোগ্য অপরাধ করেছি, আমার বিরুদ্ধে অভিযোগপত্র কোথায়, এফআইআর কোথায়, আমি যে আমলযোগ্য অপরাধ করেছি এর অভিযোগপত্র কই, এফআইআর কোথায়। ঠিক আছে, অ্যাজ এ ল স্টুডেন্ট আপনাদের কথা এবং আপনাদের প্রশ্ন সাধারণ মানুষের মতো হবে না, আপনাদের প্রশ্ন হবে স্ট্রেট ফরওয়ার্ড এবং আইন রিলেটেড, যেন পুলিশ উত্তর দিতে না পারে, বা পুলিশের মনে যদি কোনো আপনার দুশ্চিন্তা থাকে বা কুবুদ্ধি যদি থাকে পুলিশের মনে, সেক্ষেত্রে যেন আপনার বিরুদ্ধে সেই কুবুদ্ধি অ্যাপ্লাই করতে না পারে। তারপরে চলে যাবেন 81 ধারাতে, গ্রেপ্তারের পর পদ্ধতি। গ্রেপ্তারি পরোয়ানার অধীন কাউকে গ্রেপ্তার করলে অনাবশ্যক বিলম্ব ব্যতীত তাকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হইবে। 81-তে কি বললাম আমরা, 61 ধারাতে কি বললাম যে 24 ঘন্টার মধ্যে, আর 81-তে বলতেছে অনাবশ্যক বিলম্ব ব্যতীত। তাহলে এই গ্রেপ্তারি পরোয়ানার অধীন যদি কাউকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে অনাবশ্যক বিলম্ব ব্যতীত, অনাবশ্যক বিলম্ব ব্যতীত। আর যদি গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে সংবিধান অনুযায়ী, আপনাদের সংবিধান অনুযায়ী কি করতে হবে, 24 ঘন্টার মধ্যে এই কোর্টে হাজির করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 82 ধারাতে, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করুন। বাংলাদেশের যে কোনো স্থানে এটা কি করা যাবে, কার্যকর করা যাবে। 83-তে চলে যান, আদালতের এখতিয়ারের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করুন। আমরা যে 73 ধারা পড়লাম না সমনের ক্ষেত্রে, আদালতের বাইরে কিভাবে সমন জারি করবেন, তাহলে আপনার এখতিয়ারের বাইরে, তো জিনেদার কোর্টের যদি জিনেদার এরিয়ার মধ্যে যদি আপনি সমন ওয়ারেন্ট জারি করতে চান, তাহলে আপনার ওই জিনেদার এরিয়ার মধ্যে যে ম্যাজিস্ট্রেট আছে, যে কোনো একজন ম্যাজিস্ট্রেটের উপর আপনি কি করবেন, ওয়ারেন্ট দিবেন। সেই ম্যাজিস্ট্রেটকে আপনি জারি করার জন্য কি বলবেন, গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার জন্য বা তাকে গ্রেপ্তার করার জন্য আপনি আদেশ দিবেন। আর যদি আপনার এই মহানগর এলাকার মধ্যে যদি হয় তাহলে পুলিশ কমিশনার, বা মহানগর এলাকার বাইরে যদি হয় তাহলে জেলা পুলিশ সুপার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন। এটা হচ্ছে আপনার এই 83 ধারাতে বলতেছে যে আপনার যদি মহানগর এলাকায় হইলে পুলিশ কমিশনার বরাবর, আর মহানগর এলাকার বাইরে হইলে পারে এসপি বরাবর, আর অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আপনি কি করতে পারবেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য বরাবর আপনি পাঠাইতে পারবেন। আপনাদের এই যে 73 ধারাতে আমরা পড়লাম কি যে ম্যাজিস্ট্রেট বরাবর, কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে। সেক্ষেত্রে এখানে বলতেছে মহানগর এলাকার মধ্যে হলে পুলিশ কমিশনার, আর মহানগর এলাকার বাইরে হলে এসপি অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আচ্ছা, এই গেল আপনাদের আজকের এই 83 ধারা পর্যন্ত। আমরা পরবর্তী আমরা 87, 88, 89 এবং 90 থেকে আমরা 87 থেকে শুরু করব। ঠিক আছে?